প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ঝাড়খণ্ডের লুকোনো রত্ন রাজমহল। শীতকাল বা বর্ষাকাল রাজমহল ভ্রমণের জন্য আদর্শ। আর বর্ষায় এই রাজমহল পাহাড়ের ও সেখানে জলপ্রপাতের সৌন্দর্য বেড়ে যায় বেশ কয়েক গুণ। 2 বা 1 দিনের ছুটিতে নিরিবিলিতে প্রকৃতির সান্নিধ্যে আসার সাথে বিভিন্ন ঐতিহাসিক স্থান ও ধর্মীয় স্থান দেখতে চান, তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে রাজমহল। রাজমহল পাহাড় ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার অন্তর্গত হলেও পার্শ্ববর্তী পাকুড়, গোড্ডা ও দুমকা জেলাতেও ছড়িয়ে রয়েছে। রাজমহল ভ্রমণের জন্য সাহেবগঞ্জ বা বারহাওড়া যে কোনো স্টেশন থেকে আপনারা শুরু করতে পারেন। আপনারা তারাপীঠ ভ্রমণে গিয়ে সেখান থেকে মাত্র 80 কিলোমিটার দূরে বারহাওড়া স্টেশনে গিয়ে ঘুরে নিতে পারেন রাজমহল। আগের পর্বে আমি দেখিয়েছি আমরা কিভাবে সাহেবগঞ্জ স্টেশন পৌঁছেছি, কোথায় হোটেল নিয়েছি এবং সারা দিন রাজমহলের সাইট সিন। সেই ভিডিও যদি আপনারা এখনও না দেখে থাকেন, তাহলে আমি নিচে ডেসক্রিপশন বক্সে এবং উপরের আই বটনে লিংক দিয়ে দিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি সুশান্ত আর আপনারা দেখছেন ট্যুর লাভার সুশান্ত। আমি এখন রয়েছি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে আর ঘুরে দেখছি সাহেবগঞ্জ ও তার আশেপাশের বেশ কিছু দর্শনীয় স্থান। আর রাজমহল ভ্রমণের দ্বিতীয় দিনে আজ আমরা যাব বারহাওড়া। আর যাবার পথেই দেখে নেব বেশ কিছু দর্শনীয় স্থান। গতকাল আমরা যে অটো করে সারাদিন ঘুরেছি অমিতদা, তার সাথে আজ আমরা যাব বারহাওড়া। তো অটো এসে গেছে, তো চলুন তাহলে যাওয়া যাক। এই যে আমাদের অটো চলে এসেছে, অমিতদা এসে গেছে, এই দেখুন অমিতদার অটো। তো চলুন তাহলে শুরু করা যাক। আমি এখন এসে পড়েছি শকুন্তলা ঘাটে। এই দেখুন, এখান থেকেই জাহাজ চলে যায় কাটিহারে, কাটিহারের মানিহারে। এখান থেকেই ওই যে ব্লু জাহাজটা ওটাই যাবে মানিহার, যেটা রয়েছে কাটিহারে। তো ওই গঙ্গার ওই পারটাই হচ্ছে কাটিহার। আমি এখন এসে পড়েছি শকুন্তলা ঘাটে আর আমি এই দেখুন একটি বড় বার্চের উপরে উঠে এসেছি। আপনারা রাজমহল ভ্রমণে এসে এই জায়গাটি অবশ্যই আসবেন, দারুণ সুন্দর জায়গা। আর এখান থেকে আপনারা প্রচুর জাহাজ দেখতে পাবেন এবং গঙ্গা নদীর খুব সুন্দর একটা ভিউ দেখতে পাবেন। তো চলুন আপনাদের নিয়ে গিয়ে দেখাই সেই গঙ্গা নদীর ভিউ। দেখুন, গতকাল আমি রাজমহল থেকে আপনাদের বার্চ দেখিয়েছিলাম, যেটা যাচ্ছে মালদার মানিক চকে। আর এখান থেকে গঙ্গার ওই পারটাই হচ্ছে কিন্তু কাটিহার। সাহেবগঞ্জের শকুন্তলা ঘাট দেখে আমরা এখন চলেছি ফসিলস পার্কে। সাহেবগঞ্জ স্টেশন থেকে ফসিলস পার্কের দূরত্ব 32 কিলোমিটার এবং বারহাওড়া স্টেশন থেকে এই ফসিলস পার্কের দূরত্ব 65 কিলোমিটার। আমি এখন এসে পড়েছি ফসিলস পার্ক। এটাই হচ্ছে ফসিলস পার্কের গেট আর ওই সামনেই রয়েছে ফসিলস পার্কের টিকিট কাউন্টার। প্রথমেই যাব, গিয়ে টিকিটটা কেটে নেব। তো চলুন। তো এই ফসিলস পার্কে এন্ট্রির জন্য যে টিকিট আছে সেই টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি 10 টাকা। তো তাহলে দিন আমাদের 4টে টিকিট দিন। এই যে আমরা 4টে টিকিট কেটে নিয়েছি, জনপ্রতি 10 টাকা করে। 2022 সালে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জুরাসিক যুগের জীবাশ্ম সংরক্ষণের জন্য এই পার্ক উদ্বোধন করেন।
এই পার্কটি মোট 95 একর জায়গা জুড়ে রয়েছে। ঝাড়খণ্ডের মন্দ্র পাহাড় থেকে পাওয়া জীবাশ্ম এই পার্কে সংরক্ষণ করা আছে। এই পার্কটি নির্মাণ করতে 10.79 কোটি টাকা খরচ হয়েছে। জীবাশ্মবিদ বীরবল সাহানি প্রথম ব্যক্তি যিনি এই জীবাশ্মের উপর গবেষণা করেছিলেন বলে জানা যায়। ফসিলস পার্কের এই সিঁড়ি দিয়ে উপরে উঠেই রয়েছে এই বিশাল বড় পার্ক মতো, যেখানে বসার জায়গা রয়েছে, কিছু অ্যাক্টিভিটিসও রয়েছে এই যে। আর এই উপর থেকেই একটা খুব সুন্দর ভিউ পাবেন আশেপাশের পাহাড়ের। এই দেখুন আমার পিছনে দেখুন, তাছাড়া এই ওপরে আর কিছুই নেই। আজ হচ্ছে জুলাই মাসের 25 তারিখ। বেশ মনোরম ওয়েদার রয়েছে এখন এই সাহেবগঞ্জের ফসিলস পার্কে। দেখুন, এই ফসিলস পার্কের ভিতরে রয়েছে ব্যাটারি চালিত গাড়ির সুবিধা। ওই দেখুন গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আপনারা এই ব্যাটারি চালিত গাড়ির মাধ্যমেও এই পুরো ফসিলস পার্ক ঘুরে দেখতে পারবেন। সময় লাগবে মোটামুটি 30 মিনিট, কারণ এই ফসিলস পার্ক জায়গাটি বিশাল বড়। আপনারা পায়ে হেঁটে পুরো জায়গাটা কিন্তু দেখতে পারবেন না। তার জন্য সবথেকে ভালো হবে আপনারা যদি ব্যাটারি চালিত গাড়ির মাধ্যমে এই পুরো ফসিলস পার্ক ঘুরে দেখেন। এই ফসিলস পার্কটা পুরোটা ঘুরে দেখতে আমরা এখন চলেছি ব্যাটারি চালিত গাড়ি করে। এই যে এই হচ্ছে আমাদের গাইড কাম ড্রাইভার দাদা, যিনি এই ফসিলস পার্কটা পুরোটা আমাদের ঘুরে দেখাবেন। এই জায়গায় কয়েকটি ফসিলস রাখা হয়েছে। এই দেখুন, এগুলোকে সংরক্ষণ করে রাখা হয়েছে। আমরা এখন এসে পড়েছি ফসিল সেট 2 নম্বরে। এখানেও রয়েছে বেশ কিছু উদ্ভিদের ফসিলস, তো চলুন দেখা যাক। এই যে এখানে লেখা রয়েছে যিনি এই ফসিলস আবিষ্কার করেছিলেন, কোথা থেকে আবিষ্কার করেছিলেন তার সমস্ত বিবরণ এখানে দেওয়া রয়েছে। এই রাজমহল পাহাড়ে জুরাসিক যুগে একের অধিক সক্রিয় আগ্নেয়গিরি ছিল এবং তাদের সেই অগ্নুৎপাতের ফলেই এই ধরনের ফসিলসের সৃষ্টি হয়েছে। এই যে ফসিলসগুলো আমরা দেখছি এগুলো কয়েক হাজার হাজার বছরের পুরনো। এখন এসে পড়েছি ফসিল সেট নম্বর 3-এ। এই দেখুন, এখানেও বেশ কিছু উদ্ভিদের ফসিলস রাখা রয়েছে, বেশ কিছু উদ্ভিদের জীবাশ্ম রাখা রয়েছে। এই দেখুন, আর এই সকল জীবাশ্ম বা ফসিলস যিনি আবিষ্কার করেছিলেন তার সমস্ত বিবরণ এখানে দেওয়া রয়েছে। এই অবধি যাব ছবি। ওইরকম কোন একটা আবার জায়গায় যাচ্ছি। আমি পূজা স্থল।
আমরা এখন এসে পড়েছি ফসিলস পার্কের মিউজিয়ামের সামনে। এটাই হচ্ছে ফসিলস পার্কের মিউজিয়াম। এই দেখুন, মিউজিয়ামে ওঠার মুখেই সামনে বেশ কিছু উদ্ভিদের জীবাশ্ম রাখা রয়েছে। এই দেখুন, আর এই দিকেও রাখা রয়েছে। এখানে রয়েছে এই মিউজিয়ামের টিকিট কাউন্টার। এই যে এই মিউজিয়ামের টিকিট কাউন্টার রয়েছে এখানে। টিকিটের কি দাম আছে? 30 रुपये टिकट है। 30 रुपये म्यूजियम देखने के लिए। म्यूजियम ऑडिटोरियम दोनों। ऑडिटोरियम दोनों देखने के लिए 30 रुपये लगते हैं। अच्छा, ফসিলস পার্কের মিউজিয়ামের ঠিক পাশেই রয়েছে এই দেখুন একটি ময়ূরের খাঁচা, যেখানে 3খানা ময়ূর রয়েছে। এই দেখুন, ময়ূর এবং তার সাথে রয়েছে ময়ূরী। পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে আমি এখন চলেছি শিবগাদি ধামে। আকাশ মেঘাচ্ছন্ন, বেশ সুন্দর ওয়েদার। ফসিলস পার্ক দেখে আমরা এখন চলেছি ঝাড়খণ্ডের দ্বিতীয় বৃহত্তম মহাদেবের মন্দির শিবগাদি ধামে। সাহেবগঞ্জ স্টেশন থেকে শিবগাদি ধামের দূরত্ব 58 কিলোমিটার এবং বাঢ়াওড়া স্টেশন থেকে এই শিবগাদি ধামের দূরত্ব 27 কিলোমিটার। সাহেবগঞ্জ স্টেশন থেকে বা বাঢ়াওড়া স্টেশন থেকে অটো করে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন শিবগাদি ধামে। যাবার পথের প্রাকৃতিক সৌন্দর্য, একপাশে গঙ্গা নদী ও একপাশে রাজমহল পাহাড়ের দৃশ্য আপনার আধ্যাত্মিক যাত্রাকে আরও সমৃদ্ধ করে তোলে। আমরা এখন এসে পড়েছি শিবগাদি ধামে। এই যে আমরা এখন চলেছি শিবগাদি ধামে। যাবার রাস্তার প্রথমেই এই যে দেখতে পাওয়া যাচ্ছে নানান পুজোর সামগ্রীর দোকান। যে পুজো নিয়ে নিয়েছি, চলুন চলুন গিয়ে শিবগাদি ধামে পুজো দেওয়া যাক। अजय कुमार ललमटिया निवासी, जिन्होंने 51 रुपए के दान दिए, बाबा इनकी मनोकामना को। এখন এখানে প্রচুর খাওয়া দাওয়ার হোটেলও রয়েছে, ফারাক্কা হোটেল। খাওয়া দাওয়ার জন্য কিন্তু প্রচুর এখানে হোটেল রয়েছে এবং বড় বড় হোটেলও রয়েছে। বিশাল বড় কিন্তু এই জায়গাটি। শিবগাদি ধাম কিন্তু বেশ জনপ্রিয় একটি জায়গা। এই শ্রাবণ মাসে এখানে বিরাট বড় একটা মেলাও হচ্ছে। আর এখানে যাবার আগে দুধারে কিন্তু প্রচুর এই যে পুজো সামগ্রীর দোকান দেখতে পাচ্ছি। এ দেখুন সামনের দিকে, এই দেখুন নেওয়া হয়ে গেছে। আর এখানে হ্যাঁ, এখানে কিন্তু মানুষ বাংলাতে সম্পূর্ণ কথা বলছে। এই শিবগাদি ধামে যে অ্যানাউন্সমেন্ট হচ্ছে এবং এখানে যে দোকানে যে লোকজন আছে, যারা দোকান দিয়েছে, তারা কিন্তু সকলেই বাংলাতেই কিন্তু কথা বলছে। বিশাল বড় এলাকা জুড়ে চলছে এই মেলাটি। আমরা নানান জিনিস, এ দেখুন দোকানের নম্বর H51 এবং A53। কত নম্বর অব্দি দোকান আছে? बहुते दुकान है, বহুতে দোকান হ্যাঁ না? 150-200 दुकान है, प्रसाद दुकान 150-200 প্রসাদের দোকান। শিব প্রসাদের দোকান, খাওয়া দাওয়ার দোকান আলাদা। अलग अलग আছে। আচ্ছা, সারা বছর এই মন্দিরে ভক্তদের ভিড় লেগেই থাকে, তবে শ্রাবণ মাস ও মহাশিবরাত্রিতে এই মন্দিরে ভক্তদের উল্লেখযোগ্য ভিড় লক্ষ্য করা যায়। এই মন্দিরে পৌঁছানোর প্রাকৃতিক দৃশ্য যেমন সুন্দর, তেমনি এই জায়গার আধ্যাত্মিক ও পৌরাণিক গুরুত্ব অপরিসীম। খুব সুন্দরভাবে সিঁড়িগুলো
একটা রং করা রয়েছে, দারুণ সুন্দর জায়গা। রাজমহলের সাইট সিনগুলোর মধ্যে এটি অন্যতম একটি সাইট সিন, আর ততটাই জনপ্রিয় সাইট সিন। এখন আমরা চলছি শিবগাদি ধামের মূল মন্দির। এই সিঁড়ি দিয়ে আপনাদের পৌঁছাতে হবে মূল মন্দিরে। মূল মন্দিরে পৌঁছানোর জন্য ভক্তদের প্রায় 195টি সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। আমরা এসে পৌঁছে গেছি শিবগাদি ধামের মূল মন্দিরের সামনে। দেখুন, মন্দিরটি একটি গুহার ভিতর অবস্থিত এবং এই পাহাড়ের উপর থেকে অবিরত জলের ধারা পড়েই চলেছে। এই জলের ধারা নিচ দিয়ে ভিজে আপনাদের মন্দিরে প্রবেশ করতে হবে এবং এই জল নিয়ে আপনারা চাইলে শিবলিঙ্গে অর্পণ করতেও পারেন। মন্দির ও গুহার মধ্যে শিবলিঙ্গের উপর প্রাকৃতিক এই জলের ধারা এই মন্দিরের একটি স্বতন্ত্র দিক। বর্ষাকালে এই জলের ধারার মাত্রা বেড়ে যায় আরও কয়েক গুণ। কথিত আছে এই মন্দিরের শিবলিঙ্গটি ভগবান শিবের ভক্ত রাক্ষসরাজ মহিষাসুরের পুত্র গজাসুর দ্বারা প্রতিষ্ঠিত। পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে তিনি কঠোর তপস্যা করে প্রজাপতি ব্রহ্মার কাছ থেকে বর লাভ করেন। বর লাভের পর গজাসুর অহংকারী হয়ে ওঠেন এবং অত্যাচার শুরু করেন। তিনি স্বর্গ, মর্ত্য, পাতাল এই 3 স্থানে ত্রাস সৃষ্টি করেন। গজাসুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতারা মহাদেবের শরণাপন্ন হন। মহাদেব গজাসুরের সাথে যুদ্ধ করে তাকে পরাজিত করেন। এই গুহা মন্দিরের ভিতর প্রধান দেবতা দেবাদিদেব মহাদেব হলেও সাথে দেবী পার্বতী, ভগবান গণেশ, ভগবান কার্তিকেয় এবং নন্দীসারের মূর্তি পূজিত হয়। শিবগাদি ধামের মূল মন্দিরের উপরেও রয়েছে আরও একটি মন্দির, তো আমরা এখন সেখানেই যাচ্ছি। এই সিঁড়ি দিয়েও পরে উঠতে হবে। মূল মন্দিরের পাশ দিয়েই একটি সিঁড়ি উঠে গিয়েছে, সেই সিঁড়িটাই গিয়েছে সেই মন্দিরে। চলুন, এই যে এই সিঁড়ি দিয়েই যেতে হবে। এখানে প্রচুর হোটেল রয়েছে, ঠিক আছে, প্রচুর খাবারের হোটেল রয়েছে। তো সেখানেই আমরা এখন চলে এসেছি এই ধরনের একটি বড় হোটেলে। এখানেই নিয়ে নেব দুপুরের খাবার। এই যে সবজি ভাত আমাদের দিয়ে দিয়েছে। সবজি ভাতের দাম আছে 50 টাকা। শিবগাদি ধাম দেখে আমি এখন এসে পৌঁছেছি শিবগাদি ধামের ঠিক পাশেই থাকা এই ব্যারেজে। আপনারা এই শিবগাদি ধাম এলে অবশ্যই এই ব্যারেজটা দেখে যাবেন। দেখুন খালি অসাধারণ সুন্দর এই জায়গা। আর নিচে ওই দেখুন মাছ ধরছে জাল দিয়ে, দারুণ সুন্দর জায়গা। এইদিকেই হচ্ছে ব্যারেজ। এই যে লক গেটগুলো রয়েছে, চলুন লক গেটগুলো দেখাই আপনাদের। এই দেখুন, এই যে দেখুন, এই দেখুন এখানে মোট 8টি লক গেট রয়েছে। এই যে লক গেটগুলো, ওই দিক থেকে জল আসছে আর জল চলে যাচ্ছে ওই দিকে। ওই দেখুন, দারুণ সুন্দর জায়গা।
আপনারা শিবগাদি ধাম এলে অবশ্যই এই জায়গাটি আসবেন। শিবগাদি ধাম দেখে আমি এখন এসে পড়েছি বিন্দুবাসিনী মন্দিরে। এই দুদিনের রাজমহল ভ্রমণে আমাকে যে সম্পূর্ণভাবে সাহায্য করেছে সে হচ্ছে এই অমিত দা। আমাকে পুরোই রাজমহলটাকে খুব সুন্দরভাবে ঘুরে দেখিয়েছে। আপনারা যদি রাজমহল ভ্রমণে আসেন তাহলে এই অমিত দার সঙ্গে যোগাযোগ করে নেবেন, খুব সুন্দরভাবে আপনাদের ঘোরাবে। মানে কোথাও কোনো তাড়াহুড়ো করবে না, আপনারা যেখানে যতটা টাইম পারবেন দেখবেন অমিত দা ডাকাডাকি তাড়াহুড়ো করবে না, যেটা অনেক অটো ড্রাইভার আমাদেরকে ভ্রমণের জায়গায় করে থাকে। তো এই অমিত দা সেই ধরনের না। অমিত দা আপনাদের কোনো রকম বিরক্ত করবে না, ডাকাডাকি করবে না। যে জায়গায় আপনারা দাঁড়াতে বলবেন দাঁড়াবেন, সাইট সিন করবেন, ভালো ভিউ পয়েন্ট পেলে সেখানে দাঁড়াতে বলবেন দাঁড়াবে। এই অমিত দার সঙ্গে আপনারা যোগাযোগ করে নেবেন। আমি ফোন নম্বর তো দিয়েই দিচ্ছি, স্ক্রিনেও ফোন নম্বর দিয়ে দিচ্ছি, আর ডিসক্রিপশান বক্সেও ফোন নম্বর দিয়ে দিচ্ছি। আপনারা রাজমহল ভ্রমণে এসে এই অমিত দার সঙ্গে যোগাযোগ করে নেবেন। আমি এখন এসে পড়েছি বিন্দুবাসিনী মন্দিরে। দেখুন শিবগাদি ধাম দেখে আমি এখন এসে পড়েছি বিন্দুবাসিনী মন্দিরে। আমার ঠিক সামনেই রয়েছে বিন্দুবাসিনী মায়ের মন্দির। এই দেখুন, চলুন মন্দিরে যাওয়া যাক। আমার সামনেই রয়েছে বিন্দুবাসিনী মায়ের মন্দির। চলুন উপরে ওঠা যাক। দারুণ সুন্দরভাবে সাজানো এই মন্দিরটিও। মন্দিরের মুখ্য প্রবেশদ্বার এই যে। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার বারহাওড়া অঞ্চলে অবস্থিত বিন্দুবাসিনী মন্দির সাহেবগঞ্জের একটি অন্যতম দর্শনীয় স্থান। বারহাওড়া স্টেশন থেকে এই বিন্দুবাসিনী মন্দিরের দূরত্ব মাত্র 500 মিটার। এটি মা দুর্গা, মা লক্ষ্মী ও মাতা সরস্বতী এই 3 দেবীকে উৎসর্গকৃত একটি মন্দির। মন্দিরটি বিন্দুবাসিনী হিল বা বিন্দু ধাম পাহাড়ের উপর অবস্থিত। এটি রাজমহল পাহাড়ের একটি অংশ। স্থানীয় কিংবদন্তি অনুসারে দেবী সতীর দেহ থেকে যে 3টি রক্তবিন্দু পড়েছিল তা এখানে পড়েছিল বলে মনে করা হয়। এটি হচ্ছে বিন্দুবাসিনী মন্দিরের অন্য আরেক দিকের গেট। এই গেট পার করে এই সিঁড়ি দিয়ে পৌঁছতে হয় মূল মন্দিরে, এবং মন্দিরের এই দিকের অংশটিও বেশ সুন্দর। এখন আসা যাক এই 2 দিনের রাজমহল ভ্রমণে কত খরচ হতে পারে সেই বিষয়ে। হাওড়া থেকে রাজমহল স্লিপার ক্লাসের ভাড়া 230 টাকা, যাওয়া আসা নিয়ে 460 টাকা। সাহেবগঞ্জে হোটেল ভাড়া 650 টাকা প্রতি রুম। একটা রুমে আমরা 2 জন ছিলাম, তাই 325 টাকা। প্রথম দিন সাইট সিইংয়ের জন্য অটো ভাড়া 1500 টাকা। যেহেতু আমরা 4 জন ছিলাম তাই জনপ্রতি 375 টাকা করে পড়েছিল। এবার আসি সাহেবগঞ্জের খাওয়ার খরচে। মোটামুটি দিনে 4 বার খেতে 250 টাকার মতো খরচ হবে। যেহেতু আমরা 2 দিন ছিলাম তাই খাওয়া খরচ 500 টাকা। দ্বিতীয় দিন সাইট সিইংয়ের জন্য অটো ভাড়া পড়েছিল 2100 টাকা। যেহেতু আমরা 4 জন ছিলাম তাই জনপ্রতি 525 টাকা করে পড়েছিল। এছাড়াও আরও 150 টাকা করে খরচ হয়েছিল এন্ট্রি ফির টিকিটের জন্য। এই 2 দিন রাজমহল ভ্রমণে অটো করে সাইট সিইং করে আমাদের জনপ্রতি খরচ হয়েছিল 2335 টাকা করে।